ওকে, সো তাহলে মোস্তাকিম অলরেডি কনফার্মেশন দিয়ে দিছে যে ক্লিয়ার শুনতে পাচ্ছে এন্ড দেখতে পাচ্ছে। সো আমরা প্রিভিয়াস ক্লাসে, হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা ফর্মুলা ডেরাইভ করছিলাম একটা ডিসচার্জিং ক্যাপাসিটরের জন্য। কি কি ফর্মুলা? ভোল্টেজের জন্য, কারেন্টের জন্য এন্ড চার্জের জন্য। এই যে ফর্মুলাগুলি, কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, V is equal to V naught into e to the power minus t by RC. I is equal to I naught into e to the power minus t by RC. So এই যে আমাদের ইকুয়েশন গুলির মধ্যে, ইকুয়েশন গুলি আমরা এখানের মধ্যে আরেকবার লিখে ফেলি। Q equal to Q naught e to the power minus t by RC. V is equal to V naught e to the power minus t by RC. And I is equal to I naught e to the power minus t by RC. এইটা যারা যারা তোমরা ইউনিট 4 কেমিস্ট্রি অলরেডি পড়ছো, আর ইউনিট 4 এর কেমিস্ট্রি তো ফার্স্ট এই যে চ্যাপ্টারটা তোমরা পড়ো, তো ওখানের মধ্যে থেকে তোমরা কি কি দেখছিলা? রেট অফ রিঅ্যাকশনের সাথে রিলেট করে তোমাদের একটা রিঅ্যাকশনের টাইপ তোমরা পড়ছিলা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এমন একটা টার্ম শুনছো না তোমরা? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, কেমিস্ট্রিতে এই টার্মটা শোনার কথা। সো আমরা অ্যাকচুয়ালি ও লেভেলে থাকতে সময় একটা চ্যাপ্টার পড়ছিলাম রেডিও অ্যাক্টিভিটি। হ্যাঁ, ও লেভেলসে থাকতে সময় আমরা একটা রেডিও অ্যাক্টিভিটি নামের চ্যাপ্টার পড়ছিলাম। তো এখন রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটার মধ্যে আমাদের হাফ লাইফ নামের এই কথাটা ছিল, মনে আছে? হাফ লাইফ এই টার্মটা ছিল কি জিনিস? যে ওই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের অ্যাক্টিভিটি বা যে কোন একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মাস অর্ধেক হইতে বা হাফ হইতে যে টাইমটা নেয়, ওই টাইমটাকে আমরা কি বলতাম? হাফ লাইফ বলতাম। and always the half life remained constant for a certain element or certain radioactive particle, যেটাই বলো। তো তাহলে হাফ লাইফটা আমাদের কনস্ট্যান্ট থাকতো। ওখানের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাপার আছে যে রেডিও অ্যাক্টিভিটি আমাদের তো একটা টাইপ অফ রিঅ্যাকশন, তাই না? রেডিও অ্যাক্টিভিটি হলো আমাদের একটা টাইপ অফ রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা ইজ আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। বুঝছো রেডিও অ্যাক্টিভিটি কি জিনিস? একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো এখন একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কেমন হয় ব্যাপারটা? এই ব্যাপারটা হবে এরকম যে তোমাদের যে গ্রাফগুলো আমরা স্কেচ করছিলাম এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ যে করে, আমরা রেডিও অ্যাক্টিভ ডিকের মধ্যে কিন্তু এই টার্মগুলো আমরা শুনে আসছি যে রেডিও অ্যাক্টিভ ডিকে ইজ অ্যান এক্সপোনেনশিয়াল ডিকে। তো এক্সপোনেনশিয়াল কথাটার মানেটা কি? এটা তোমাদের ম্যাথসে যদি তোমরা ভালো করে পড়ে আসো তো তাহলে ওখানে থেকে তোমাদের জানা উচিত যে এক্সপোনেনশিয়ালি ডিকে করা মানেটা কি। আর যদি না জানো এটা প্রবলেম না, আমরা এখানের মধ্যে ট্রাই করব ওই জিনিসটা বোঝানোর। হ্যাঁ, সো লেটস সি y axis x axis, let's draw an exponential graph, exponential decay basically। তো আমরা এরকম একটা গ্রাফ আমি স্কেচ করলাম, অ্যাপ্রক্সিমেটলি এমন একটা গ্রাফ আমি স্কেচ করলাম। নাও আমরা ফার্স্ট একটু একটা আইডিয়া নেওয়ার ট্রাই করি। This is the initial value of y, right? This is the initial value of y, যে at y axis কি বলে, at y axis x equals to 0, so that is the initial value of y. So এতটুকু যদি ইনিশিয়াল ভ্যালু হয়, তো ইনিশিয়াল ভ্যালুর অর্ধেক কত হবে? এটার মাঝে যে এটার মিড পয়েন্ট সামথিং ওভার হিয়ার, তাই না? মাঝখানে যে একটা নীল কালারের দাগ দিছি, এটা হবে না আমাদের ইনিশিয়াল y এর ভ্যালুর হাফ? অ্যাপ্রক্সিমেটলি এমন একটা পজিশনে পড়বে। তো তাহলে এখানে থেকে আমরা যদি কি করি, আমরা এরকম একটা পার্ট নিলাম। তো এখন এই যে অর্ধেক হইছে, এখানের মধ্যে আমি ব্যাপারটা এমন ভাবে লিখি, এটাকে আমি লিখলাম y নট, এন্ড এটা যখন অর্ধেক, এটা কত? y নট বাই 2। ঠিক আছে, এখন y নট বাই 2 এর অর্ধেক কত হবে রায়হান? y নট বাই 2 এর অর্ধেক y নট বাই 4 হবে না? যে y নট এরও হাফ। তো y নট এরও হাফ কোন জায়গাটায়? এতটুকু যদি y নট বাই 2 হয়, তো তাহলে y নট বাই 2 এর অর্ধেক কোন জায়গায় হবে? এমন একটা জায়গায়, তাই না? জি ভাইয়া। তো তাহলে
এমন একটা জায়গায় we will have y naught by 4. তো এখানের জন্য আমরা আবার সেম ওয়েতে সেটা একটু বড় হয়ে গেছে বেসিক্যালি, তো আমাদের গ্রাফের শেপটা আর কি ঠিক মতো হয় না। তো আমরা গ্রাফের শেপটা যদি ঠিক মতো আঁকতাম, যদি এক্সপোনেনশিয়াল গ্রাফ একদম প্লট করলে পরে তখন একদম সুন্দর মতো বোঝা যাইতো যে বেসিক্যালি আমি এটা ট্রাই করি ওইরকম ভাবে আঁকার। লেট মি সি। একটু বেশি ফ্ল্যাট হয়ে গেছে। আচ্ছা, তো এখন এখানে থেকে তো এই পার্টটুকু আর ফার্স্টের পার্টটুকু অলমোস্ট কি ইকুয়াল। অ্যাকচুয়ালি ইকুয়াল আসতো যদি আমরা একদম সুন্দর মতো গ্রাফটা প্লট করতাম। এখানে আমরা জাস্ট রাফ একটা স্কেচ করতে দেখে অ্যাপ্রক্সিমেশন বা একটু কাছাকাছি হইলে আমাদের একসেপ্ট করে নিতে হবে আর কি। ওয়ালাইকুম আসসালাম আরজু। তো এরপরে y0/4 এর হাফ কত? y0/8। তো এটা এমন অর্ধেক জায়গায় এমন একটা জায়গায় পড়বে। তো এরকম গ্রাফটা কি করতেছে দেখছো, একটা ইন্টারেস্টিং জিনিস যে অলওয়েজ তোমার ইনিশিয়াল যে ভ্যালুটা আছে এখানে ফার্স্টে কি ইনিশিয়াল ভ্যালুটা হলো y0। তো এখন y0 থেকে y0/2 হওয়ার জন্য তার কি লাগলো, এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ x ডিসটেন্স, বা এখানে যদি x অ্যাক্সিস আমরা টাইম রিপ্রেজেন্ট করতাম সো তাহলে কি তার এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইউজ হচ্ছে y0 থেকে y0/2 তে নামতে। এখন y0/2 থেকে y0/4 এ নামার জন্য y0/2 থেকে y0/4 এ নামার জন্য ইট ইজ টেকিং ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম। y0/4 থেকে y0/8 এ নামার জন্য ইট ইজ অলসো টেকিং হোয়াট, ইট ইজ অলসো টেকিং ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম। সো এই যে আমাদের এই ব্যাপারটা, আমাদের গ্রাফটা এর জন্য এরকম স্পেশাল, যে এক্সপোনেনশিয়াল গ্রাফটা কেন স্পেশাল, বিকজ ইট অলওয়েজ টেকস দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম অর অলওয়েজ একটা সার্টেন চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস এর জন্য ওয়াই অ্যাক্সিস আমাদের কি হবে, ইনিশিয়াল ভ্যালু যেটাই থাকবে ওটার হাফ হবে। সো এখন এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বা এক্সপোনেনশিয়াল গ্রাফ যখন নাকি আমরা ড্র করব, বেসিক্যালি হোয়াট উই উইল ডিল উইথ, আমরা এমন একটা টার্ম নিয়ে ডিল করব যে হাফ লাইফ। সো হাফ লাইফ আমরা রেডিও অ্যাক্টিভিটিতে যেরকম পড়ছি, ক্যাপাসিটরের মধ্যে এই টার্মটা আমাদের আসবে। কি জিনিস, the time taken for the initial charge to decrease by half, or the time taken for the initial voltage to decrease by half, or the time taken for the initial current to decrease by half। তুমি যেইভাবে করে এটা মিন করো না কেন, তোমার অলওয়েজ কি নিবে, তার ইনিশিয়াল ভ্যালু যাই হোক, ইট উইল অলওয়েজ টেক ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম টু বিকাম হাফ। সো এখন এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা তো আমরা পড়বোই, হাফ লাইফের আইডিয়া আমাদের আগে থেকেও ছিল, ও লেভেলসে আমরা রেডিও অ্যাক্টিভিটিতে পড়ছিলাম। কিন্তু আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা হলো টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টের জিনিসটা কি এটা আমরা দেখবো ফার্স্টে, দেন আমরা হাফ লাইফের ডেফিনেশনটা দিয়ে ওইটা আবার নতুন করে ডিসকাস করব। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল লেটস ডিল উইথ টাইম কনস্ট্যান্ট। আমরা যে কোনো একটা ইকুয়েশন নিয়ে এখানের মধ্যে কাজ করি, ঠিক আছে? এখানের মধ্যে বলো এটা কে চুজ করবা, এটা মুহাইমিন, তুমি এই তিনটে ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশন চুজ করো, তোমার যেটা পছন্দ হয়। সেকেন্ডটা ভাইয়া। আচ্ছা, ভোল্টেজ। তো তাহলে V is equal to V naught e to the power minus t by RC। আচ্ছা, ভালো কথা। এখন তোমাদের ম্যাথস এর মধ্যে আরেকটা ব্যাপার, এটা তোমরা যারা ফার্দার নেও নাই, তোমাদের মধ্যে তো আসলে কেউই নেও নাই, একটা ব্যাপার এখানের মধ্যে তোমাদের জানা দরকার, e to the power x। হ্যাঁ, মনে করো তোমার একটা ইকুয়েশন আছে কি e to the power x, তখন এটাকে কি বলা হয়, this is the exponent
ঠিক আছে, ই এর পাওয়ারটাকে কি বলা হয়, এক্সপোনেন্ট বলা হয়। আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমাদের একটা জেনারেল রুল আছে, রুলটা কেন হয় ওটাও আমাদের এক্সপ্লেনেশন হলো একটা জিনিস, কিন্তু ওটার মধ্যে একটু ম্যাথ রিলেটেড, ওটা আমরা বলবো। জাস্ট একটা জিনিস জানায় রাখবো তোমাদের, exponents can never have any units। ই এর পাওয়ারে যে জিনিসটা থাকে তার কখনো 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 কোনো ইউনিট থাকা পসিবল না। তার যদি কোনো ইউনিট থাকে দেন দ্য থিং উইল বি মিনিংলেস। হ্যাঁ, যে ই টু দি পাওয়ার যে কোনো কিছুই তোমার এখানে ইকুয়েশনে থাকুক, ওই জিনিসটার ওভারঅল ইউনিট কি করে যাবে, কাটাকাটি হয়ে যাবে। সো তাহলে ফাইনালি ব্যাপারটা কি থাকবে, একটা ইউনিটলেস নাম্বার। ওকে, সো এখানের মধ্যে আমাদের ফাইনালি কি থাকবে, দিস উইল রিমেইন অ্যাজ আ ইউনিটলেস নাম্বার। তো এই জিনিসটা কেন, এটা তোমরা কি এই টার্মগুলো শুনছো কখনোই, করো তো নাই, কিন্তু এই টার্মগুলো কি শুনছো, টেইলর সিরিজ, ম্যাকলরেন সিরিজ, এই নামগুলো শুনছো কখনো রায়হান? না ভাই, শুনিনি এগুলো। আচ্ছা, এইগুলা অ্যাকচুয়ালি তোমরা যেরকম বাইনোমিয়াল এক্সপেনশন করো না, বাইনোমিয়াল এক্সপেনশন তো পড়ছো। তো বাইনোমিয়াল এক্সপেনশনে যেরকম কোন একটা ফাংশনকে এক্সপ্যান্ড করা হয়, এরকম টেইলর সিরিজ এন্ড ম্যাকলরেন সিরিজে ওরকম একটা ফাংশনকে কি করা হয়, এক্সপ্যান্ড করা হয়, যে অনেক অনেক ইনফিনিট অ্যামাউন্ট অফ টার্ম পর্যন্ত তাকে রিপ্রেজেন্ট করা হয়। সো ই টু দি পাওয়ার এক্স কে এক্সপ্যান্ড করা যায় ইউজিং টেইলর সিরিজ। ব্যাপারটা কি আসে, এটাকে এক্সপ্যান্ড করলে জিনিসটা আসে এরকম, 1 প্লাস এক্স প্লাস 2x by 2 factorial plus 2x squared হবে এখানে, then 3x cubed divided by 3 factorial plus 4x to the power 4 by 4 factorial, এইভাবে করে আমাদের কন্টিনিউ হইতে থাকে। নাও এখন চিন্তা করো তোমরা, যদি এই যে x টা তো এক্সপোনেন্ট হিসেবে আছে, এখন এই এক্সপোনেন্টের যদি কোনো ইউনিট থাকে, তো তাহলে কি এই এক্সপেনশনটা আমাদের বলতে গেলে এই জিনিসটাকে মিনিংলেস বানায় দেয়। হাউ? ফার্স্ট অফ অল, প্রথম টার্মে দ্য ফার্স্ট টার্ম অফ দ্য এক্সপেনশন এখানে কি নাই, ইট হ্যাজ নো ইউনিটস। এর পরের টার্মে জাস্ট এক্স, এরপরে ওইটার ইউনিট হয়ে গেছে এক্স এর স্কোয়ার, যে এক্স এর যে ইউনিটে থাকুক ওইটার স্কোয়ার হয়ে যাবে। দেন এখানে যে কিউব আছে, এক্স এর যে ইউনিট দিবা ওইটার কি হয়ে যাবে, কিউবড হয়ে যাবে। সো তার মানে কি, ফর দিস রিজন এক্সপোনেন্টস ক্যান নেভার হ্যাভ এনি ইউনিটস, অর এলস আমাদের এক্সপোনেন্টের যেই এক্সপেনশন আমরা করি, এই এক্সপেনশনটা আমাদের কি হবে না, মিনিংফুল হবে না। সো তাহলে ই টু দি পাওয়ার এক্স, যে আমরা এরকম পাওয়ারে ই এর পাওয়ারে যে কোনো জিনিসই লিখি, ওই জিনিসটা কি হইতে হবে, ইউনিটলেস একটা নাম্বার হওয়া লাগবে। ঠিক আছে, জাস্ট একটা পিওর একটা নাম্বার। তো তাহলে এইখানে থেকে আমরা এই ব্যাপারটা একটা সেটআপ করে রাখছি। কি ব্যাপারটা সেটআপ করে রাখলাম, we set up the concept that ই এর পাওয়ারে যে জিনিসটা থাকে দ্যাট ইজ এক্সপোনেন্ট থাকে, এক্সপোনেন্টের কি হওয়া পসিবল না, এক্সপোনেন্টের কখনো কোনো ইউনিট থাকা পসিবল না। ঠিক আছে, এক্সপোনেন্টের ইউনিট থাকা হবে মিনিংলেস একটা ব্যাপার। সো এই জিনিসটা, তো তাহলে এক্সপোনেন্টের যদি কোনো ইউনিট না থাকে, হ্যাঁ, এই কোশ্চেনের অ্যানসারটা ফেসবুকে থাকা কাউকে জিজ্ঞাসা করি, এই কোশ্চেনের অ্যানসারটা কে দিবা, এই কোশ্চেনের অ্যানসারটা ফারিয়া বলো। ফারিয়া বলো যে ই এর পাওয়ারে এইটা আছে, কি আছে, মাইনাস টি বাই আর সি। সো তাহলে টিটা তো টাইম which has a unit of second, সো তাহলে আর সি, আরটা কি, আর হলো রেজিস্ট্যান্স, আর সিটা কি, সি হলো ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, আর হলো রেজিস্ট্যান্স আর সি হলো ক্যাপাসিট্যান্স। সো এখন রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স করলে তার ইউনিটটা কি আসে, এটা বলতে পারবা? রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স করলে তার ফাইনাল ইউনিটটা কি হবে, এটা আমাকে বলো।
ফেসবুকে কথা যাইতে একটু দেরি হয়, সো তাহলে আমরা দেখি, একটু ওয়েট করি ও কি অ্যানসার দেয়। আচ্ছা, ও মোস্ট প্রবাবলি নাই। হ্যাঁ, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে জুমে যারা আছো তাদের মধ্যে থেকে আমরা শুনে নেই, এটা কে বলবা? রায়হান বলো যে আরসির ইউনিট কি হবে, ফাইনাল ইউনিট? এস হবে ভাইয়া। সেকেন্ড হবে। কেন? বিকজ সেকেন্ড। আমাদের তো ইউনিটলেস একটা নাম্বার বানাইতে হবে। সো তাহলে উপরে নিউমিনেটরে যদি আমাদের টাইম থাকে which is a unit of second, সো তাহলে ডেনোমিনেটরেও the final unit must be second. ওকে, এফবি তে আটকায় আটকায় যায়, আটকানোর তো কথা না। জুমে কি আটকাচ্ছে? দেখি তো ইন্টারনেটের অবস্থা কি। না ভাইয়া। ইন্টারনেটের ভাইয়া অবস্থা জুমে কিছুটা ল্যাগ। ফ্লাকচুয়েট করতেছে, বাট আই গেস ফলো করতে পারা উচিত। এখানে স্পিডটা ফ্লাকচুয়েট করতেছে, এটা একটু সমস্যা। কয়দিন ধরে স্পিড নিয়ে অনেক প্যারা খাইতেছি। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে যে ব্যাপারটা বলতেছিলাম, কি জিনিস, আরসি তাহলে মাল্টিপ্লাই করলে ইট উইল হ্যাভ আ ফাইনাল ইউনিট অফ সেকেন্ড। দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা এএস এ থাকতে সময় হোমোজেনাস ইকুয়েশনের এইসব ব্যাপার স্যাপার পড়ছিলাম, অর কোন একটা কোয়ান্টিটির, হ্যাঁ, কোন একটা কোয়ান্টিটির ইউনিটকে তার বেস ইউনিটে কনভার্ট করা শিখছিলাম, তাই না রায়হান? জি ভাইয়া। Find the unit of RC in its base units. Find the unit of RC in, sorry, in base units. So এটা কি হবে দেখি, R into C। আর মানে কি? আর মানে হলো ভোল্টেজ বাই কারেন্ট, তাই না? আর ক্যাপাসিট্যান্স মানে কি? ক্যাপাসিট্যান্স মানে হলো চার্জ বাই ভোল্টেজ, তাই তো? যে আমরা কি জানি, V is equal to IR। তো তাহলে এখানে থেকে লেখা যায় কি, R is equal to V by I। তো এখানে রেজিস্ট্যান্স is equal to ভোল্টেজ বাই কারেন্ট, এই ব্যাপারটা লিখে রাখলাম। আর আরেকটা জিনিস আমরা কি জানতাম রায়হান? Q equals to CV। তো তাহলে C will be equal to what? Q by V, তাই না? তো তাহলে এই দুইটা জিনিস আমরা এখানে ইনকর্পোরেট করলাম আমাদের কাজটা ইজি করার জন্য। ভোল্টেজ ভোল্টেজ কাটাকাটি চলে গেল। সো হোয়াট রিমেইনিং কি থাকে? চার্জ বাই কারেন্ট। চার্জ কে তার বেস ইউনিটে লিখলে পরে কি হবে? অ্যাম্পিয়ার সেকেন্ড। আর কারেন্টের বেস ইউনিট হলো অ্যাম্পিয়ার। সো এখন অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার কাটাকাটি চলে গেল, কি থাকে? ফাইনালি সেকেন্ড থাকে। সো আরসি কে যদি কি করি, আরসি কে যদি তার বেস ইউনিটে কনভার্ট করে, সো তাহলে আমাদের কি আসতেছে? সেকেন্ড আসতেছে। এন্ড যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। কেন হওয়া উচিত? বিকজ এক্সপোনেন্টস মাস্ট নট হ্যাভ এনি ইউনিটস। সো তার মানে ই টু দি পাওয়ার যে জিনিসটাই থাকুক, ওই জিনিসটার কি করা পসিবল না, ওই জিনিসটার কোনো ইউনিট এক্সিস্ট করা পসিবল না। ওকে, ভাইয়া এটা একটু আবার বোঝাবে? কোনটা? এই যে আরসি। আরসির এখানের মধ্যে আমরা ইউনিটটা বের করছি, তার বেস ইউনিট বের করছি। তো এখানের মধ্যে আর এর আমরা একটা ফর্মুলা ইউজ করছি, আর ইকুয়াল টু ভি বাই আই। এটা লেখা যায় না? জি ভাইয়া। তো আর এর জায়গায় ভি বাই আই লিখছি। আর ক্যাপাসিটেন্স মানে কি? চার্জ বাই ভোল্টেজ। চার্জ বাই ভোল্টেজ। হ্যাঁ। তো তাহলে এই যে ভোল্টেজ ভোল্টেজ কাটাকাটি করে দিলাম, তো এখন কি থাকে? চার্জ বাই কারেন্ট। সো তুমি যদি এখানের মধ্যে সমস্যা হয়, তুমি এটা লিখো, চার্জের ফর্মুলা কি? কারেন্ট ইনটু টাইম। আর কারেন্ট, তো কারেন্ট কারেন্ট কাটাকাটি ফাইনালি থাকে কি? টাইম। টাইমের ইউনিট কি? সেকেন্ড। সেকেন্ড। ঠিক আছে?
কি ভাই টাইমের ইউনিট হলো বুঝছি ভাই। সেকেন্ড, সো এইভাবে করেও তুমি বের করতে পারো। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, সো তাহলে এই যে আরসি কে যদি তার বেস ইউনিটে ভাঙায় নিয়ে আসি, ইভেন্চুয়ালি দ্য ইউনিট কামস আউট টু বি সেকেন্ড, অনলি সেকেন্ড। সো তাহলে যেটা আমরা একটু আগে বারবার করে ইমপ্লাই করতেছিলাম, কি জিনিস? v is equal to v naught e to the power minus t by rc। তো তাহলে উপরে হলো টাইম, যার ইউনিট হলো সেকেন্ড। তো তাহলে ইউনিটলেস হওয়ার জন্য rc এর ইউনিটও কি আসা উচিত ছিল? rc এর ইউনিটও সেকেন্ড আসা উচিত ছিল। তো তাহলে ওইটাই হইছে। বুঝতে পারছো? তো তাহলে সেকেন্ড সেকেন্ড কাটাকাটি চলে গেলে ফাইনালি ইউনিট কি থাকে? নো ইউনিটস। বুঝতে পারছো ফারহান? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এইটা ফার্স্টে আমরা সেট করলাম। ফারিয়া কোন পার্টটা আরেকবার বলতে বলছো? একটু ওয়েট করো, ফেসবুকে একজন কোয়েশ্চেন করছে। আচ্ছা, সো এখন বুঝে গেছে, সমস্যা নাই। সো লেটস সি, এখন এখানের মধ্যে v is equal to v naught e to the power minus t by rc, এই যে আমাদের ফর্মুলাটা। এখন আমরা একটা ব্যাপার দেখব, if টাইম t is equal to rc সমান হয়, হ্যাঁ, if t is equal to rc হয়, তো তাহলে আমাদের ব্যাপারটা কি আসতেছে দেখি। v is equal to v naught e to the power minus t কার সমান? t হলো rc সমান। তো তাহলে t হলো rc, আর rc তো আগে থেকেই কি ছিল? এইটাই। তো তাহলে টাইমের ভ্যালুটা যদি r ইনটু c এর মাল্টিপ্লিকেশন করলে যা আসে, হ্যাঁ, r ইনটু c, r দিয়ে কি? r দিয়ে হলো রেজিস্ট্যান্স, আর c দিয়ে কি? c দিয়ে হলো ক্যাপাসিট্যান্স। ওকে, r দিয়ে হলো রেজিস্ট্যান্স, c দিয়ে হলো ক্যাপাসিট্যান্স। তো এখন টাইমের ভ্যালুটা যদি আমাদের কোইনসিডেন্টালি কার সাথে মিলে যায়? রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স এর ভ্যালুর সাথে মিলে যায়। তো তাহলে এখানে বলো তো কাটাকাটি করলে ফাইনালি ভ্যালু কত থাকবে? ফারহান? 1 মানে 1। কোনো ইউনিট নাই। হ্যাঁ, ইউনিট নাই, ঠিক আছে, আর ভ্যালু হবে কত? 1। ভেরি গুড। 1। v is equal to v naught e to the power minus 1। সো এখন v is equal e to the power minus 1 মানে কি? 1 by e, তাই না? জি ভাই। তো তাহলে জি ভাই। v is equal to কি আসতেছে? 1 by e v 1 naught। বাই v naught টা জি কি? ভাই। v naught হলো ইনিশিয়াল ভোল্টেজ, তাই না? ইনিশিয়াল ভাই ম্যাক্সিমাম না? ওই তো ম্যাক্সিমাম, প্রথমেই তো ম্যাক্সিমাম ভোল্টেজ থাকে ডিসচার্জিং প্রসেসের জন্য। ইনিশিয়ালি যেই ম্যাক্সিমাম ভোল্টেজটা থাকে ওইটাই আমরা কি বলছিলাম? ভি নট বলছিলাম, তাই না? জি ভাই। তো তাহলে এই যে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা অর ইনিশিয়াল যে ভোল্টেজটা, ওইটা হলো আমাদের ভি নট। তো তাহলে 1 বাই ই, ই এর তো একটা ভ্যালু আছে, তাই না ফারহান? জি ভাই। ই হ্যাজ আ ভ্যালু। 1 বাই ই এর ভ্যালুটা কত আসে আমাকে একটু বলো তো, ক্যালকুলেটরে বসায় 1 বাই ই এই ভ্যালুটা কত হয় এটা আমাকে বলো তো একটু। 0.367879। 0.367879 এরকম। আচ্ছা, এত ভি নট। তো তার মানে কি? তার মানে আমরা এখানে থেকে একটা ব্যাপার কনক্লুড করতে পারি। কি কনক্লুড করতে পারি? এখানে তো আমরা ভি নট এর কোনো ভ্যালু বসাই নাই, বসাইছি? না ভাই। V naught can have any value. V naught can be 1 volt, V naught can be 2 volt,
V naught can be 1.5 volt, V naught can be 3 volt, 9 volt, 6 volt, 18 volt, যা মন চায় তাই। V naught জাহান নামে যাক, V naught এর ভ্যালু আমাদের যাই আসে না। V naught যে ইনিশিয়াল ভোল্টেজ যত মন চায় তত হোক না কেন, যদি T is equal to RC সমান টাইম যায়, টাইমের ভ্যালুটা যে RC সমান সময় যদি পাস হয়, ঠিক আছে, রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স করলে তো আমরা একটা সার্টেন টাইম পাবো, ঠিক আছে। ওই টাইমটা কি হয় এটা আমরা একটু পরে ওটাকে এক্সপ্লেন করব। যে এখানের মধ্যে দেখো রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স করলে আমরা টাইম পাচ্ছি, দিস ইজ আ সার্টেন টাইম, কোন একটা স্পেশাল কোন টাইমের ভ্যালু হবে বা কোন টাইমের কোয়ান্টিটি হবে। এটা কি হবে ওটা আমরা একটু পরে ডিফাইন করব, কিন্তু এইখানে থেকে আমরা যে ব্যাপারটা পাইলাম দেখো, we did not use any value of V naught, আমাদের V naught এর একটা জেনারেল ইকুয়েশন বের করছি। মানে কি V naught তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারো, কিন্তু V naught এর ভ্যালু যতই হোক না কেন তোমার কি হবে, ফাইনাল ভোল্টেজ will become 0.367879 times of V naught, 0.367879, or এটাকে যদি আমরা টু সিগনিফিকেন্ট ফিগারে লিখি কত লেখা যায়, 0.37 লেখা যায় না? যদি আমরা টু সিগনিফিকেন্ট ফিগারে লিখি ওই ভ্যালুটাকে, জি ভাইয়া। তো তাহলে এটাকে কত লেখা যায়, 0.37 লেখা যায়। সো 0.37 লেখা আর 37/100 লেখা একই কথা না? ফারহান, জি ভাইয়া, কিন্তু সিগনিফিকেন্টে লিখছি দেখে আমরা এইভাবে লিখতে পারতাম, নর্মালি তো লিখতে পারতাম না। ও তো নরমালি ওটা আরেকটু বড় হলে যে 367 0.367 নিলে পরে তখন ওটাকে আমরা কি করতাম, 367 ডিভাইডেড বাই 1000 লিখতাম, ওটা তো ব্যাপার না, 1000। ঠিক আছে। সো এখন এখানের মধ্যে জি ভাই। কাজটা কি, এখানের মধ্যে ব্যাপারটা হলো যে 37/100, অর এটাকে আমরা পার্সেন্টেজ ফর্মে বলতে পারি, কি বলতে পারি, 37% অফ 37% অফ V naught, বা আমরা যদি ওয়ার্ডে ওইটা V naught টাকে ওয়ার্ডে লিখি যে 37% অফ ইনিশিয়াল ভোল্টেজ। পার্সেন্টেজ কেমনে হইলো? তোমার এফিশিয়েন্সি তুমি যখন নাকি লিখতা, হ্যাঁ ফারহান, এফিশিয়েন্সি যখন লিখতা কি করতা, জি ভাই। ইদার তুমি রেশিও ফর্মে রাখতা অর তুমি পার্সেন্টেজে নিতা। তো তোমার ইনটু মনে 100 করো করে যে, পার্সেন্টেজ। হ্যাঁ, তো তাহলে তোমার এখানের মধ্যে কাজটা কি, যে 0.2 রেশিওতে তোমার আসছে 0.2, এটাকে যদি তুমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাও এটা কত হবে, 20%। 20%। সো তাহলে 0.37 মানে কত পার্সেন্ট হবে, 37। 37%, তাই না? সো তাহলে ওই জিনিসটাই লিখছি, জি ভাই। বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, এই জিনিসটা আমরা কোন জায়গা থেকে শুরু করছি, T is equal to RC এখানে থেকে শুরু করছি, যে RC সমান যদি টাইম পাস হয়, হ্যাঁ, RC সমান টাইম পাস হইলে কি হবে, ইনিশিয়াল ভোল্টেজ যত মন চায় তত থাকুক না কেন, the final voltage after that amount of time will become 37% of the initial voltage। ব্যাপারটা কেমন, তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি, when RC amount of time passes, the final voltage becomes 37% of its initial voltage। সো এখন এই যে আমাদের একটা স্পেশাল টাইম, কি টাইম, RC অ্যামাউন্ট অফ টাইম, এই RC অ্যামাউন্ট অফ টাইমটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, হ্যাঁ, RC অ্যামাউন্ট অফ টাইমটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, কি নামে ডাকি, দিস ইজ গিভেন দ্য নেম অফ
টাইম কনস্ট্যান্ট। আরসি টাইমটাকে আমরা কি বলি? আরসি টাইমটাকে আমরা বলি টাইম কনস্ট্যান্ট, যেটার সিম্বল হলো টাও। এটা হলো একটা গ্রিক লেটার টাও, ঠিক আছে? টি এর মাথাটা এরকম ওয়েভি, দেন নিচে দিয়ে লেজটাও একটু বাড়ায় দিছে, বুঝতে পারছো? যে এই এই এভাবে করে টাও লিখে, এটার নাম কি? দিস ইজ আ গ্রিক লেটার টাও, TAO। সো হোয়াট ইজ আ টাইম কনস্ট্যান্ট আমরা যদি ওখানের মধ্যে ডিফাইন করি, এমন ভাবে ডিফাইন করা যায় কি, টাইম কনস্ট্যান্ট কে যদি আমরা ডিফাইন করি, উই ক্যান রাইট ইট সামথিং লাইক দিস। টাইম কনস্ট্যান্ট টাও, এটা কখন হয়? টাও ইজ ইকুয়াল টু কি হবে? টাও ইজ ইকুয়াল টু আরসি বেসিক্যালি। সো টাইম কনস্ট্যান্টের ডেফিনেশনটা কি, ওটা আমরা এখন লিখবো। কি জিনিস হবে? ইট ইজ দ্য টাইম টেকেন for the initial voltage to, এইখানের মধ্যে এখন একটা ব্যাপার আছে, তোমাদের ইংলিশটা একটু খেয়াল রাখা লাগবে এখানের মধ্যে, ঠিক আছে? ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল ভোল্টেজ টু, দুইটা ওয়েতে লেখা যায়। কিভাবে লেখা যায়? টু একটা লিখতে পারো টু ডিক্রিজ বাই 63% of its initial value, or আরেক ভাবে লিখতে পারো টু ডিক্রিজ টু, ডিক্রিজ বাই এন্ড ডিক্রিজ টু দুইটা কিন্তু একদম অপোজিট ব্যাপার। যে ডিক্রিজ বাই মানে কি, মানে কতটুকু কমবে, আর ডিক্রিজ টু মানে কমার পরে কত হবে, ঠিক আছে? কি বললাম আরেকবার শুনে নাও। ডিক্রিজ বাই মানে কি? ডিক্রিজ বাই মানে হলো যে কতটুকু কমতেছে, ঠিক আছে? 63% কমতেছে। এন্ড ডিক্রিজ টু মানে কি? যে কমে কত হইতেছে, ঠিক আছে? যে ফার্স্টে তো 100% ছিল, যে ইনিশিয়াল ভোল্টেজ ওয়াজ 100%, তো 100% থেকে কমে কত পার্সেন্টে নামতেছে? 37% এ নামতেছে। ডিক্রিজ টু 37% অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। আর যদি তুমি লিখো ডিক্রিজ বাই, তুমি যদি লিখো ডিক্রিজ বাই, বাই লিখলে পরে 63%, আর ডিক্রিজ টু লিখলে পরে 37%। তোমাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছে যে জিনিসটা কি বললাম? যে ডিক্রিজ বাই 63% মানে কি, মানে ইনিশিয়াল ভ্যালুর থেকে 63% কমতে। তো তাহলে ইনিশিয়ালি ছিল 100, 63% চলে যাচ্ছে, যে ডিক্রিজিং বাই 63%। তো তার মানে 63% যদি চলে যায়, তো তাহলে রিমেইনিং থাকবে কত? রিমেইনিং থাকবে 37%। সো এইভাবে। আর আরেকভাবে বলতে পারো কি, টু ডিক্রিজ টু, ঠিক আছে? ডিক্রিজ টু 37% মানে কমে যে ফাইনালি কতটুকু রিমেইনিং থাকতেছে, যে ডিক্রিজ টু 37%, যে ফাইনালি কমে যে এত হইতেছে। কত হইতেছে? ইনিশিয়াল ভ্যালুর 37% হইতেছে। তো ইনিশিয়াল ভ্যালু ছিল 100, 37% হওয়ার জন্য তার কতটুকু কমতে হবে? 37% হওয়ার জন্য তার 63% ভোল্টেজ রিডিউস করতে হবে বা লুজ করতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। তো তাহলে এই ব্যাপারটা খুবই সেনসিটিভ। এটা কিন্তু তোমার ডেফিনেশন যদি আসে, তোমার 1 মার্ক ডেফিনেশন, বাট স্টিল কি হবে, তোমার জাস্ট ইংলিশের এইদিক ওইদিকের জন্য যে ডিক্রিজ বাই এন্ড ডিক্রিজ টু, এই জিনিসটাতে তোমার
উল্টাপাল্টা হয়ে যাবে। তো এটার জন্য খুবই ভালো মতো ব্যাপারটা মনে রাখবা কি জিনিস, ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল ভোল্টেজ। আমরা ভোল্টেজ দিয়ে বলতেছি, আমরা কিন্তু কি দিয়ে বলতে পারি, চার্জ দিয়ে বলতে পারি যে ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল চার্জ টু ডিক্রিজ বাই 63% অফ ইটস ইনিশিয়াল ভ্যালু অর ডিক্রিজ টু 37% অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, দেন আমরা ভোল্টেজ বা চার্জ না বলে কারেন্ট নিয়ে বলতে পারি যে ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল কারেন্ট to decrease by 63% of its initial value or decrease to 37% of its initial value. ব্যাপারটা বুঝাইতে পারছে এখন? একবার বলুন না। এখানের মধ্যে তোমার টাইম কনস্ট্যান্ট সমান সময় কি হয়েছিল, আমরা যখন নাকি t is equal to rc নিছিলাম, যে এই যে আমাদের টি বাই আরসি যে ফর্মুলাটা, টি বাই আরসি ফর্মুলাতে টি যখন নাকি আরসি সমান হয়েছে তখন কি হয়েছে, একটা স্পেশাল জিনিস। কি জিনিস? আমরা দেখলাম যে ইনিশিয়াল ভোল্টেজ যত ইচ্ছা তত হোক না কেন, টি ইজ ইকুয়াল টু আরসি সমান টাইম পার হওয়ার পর সে কি করতেছে, ইনিশিয়াল ভ্যালুর 37% এ নেমে আসতেছে। ওকে, ইনিশিয়াল ভ্যালুর 37% এ নেমে আসতেছে। সো তাহলে এখন আমরা বুঝে গেছি যে আর ইনটু সি মানে কি, রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স করলে আমরা স্পেশাল কোন একটা টাইমের ভ্যালু পাই। এমন একটা স্পেশাল টাইমের ভ্যালু পাই যে টাইম পাস হইলে কি হবে, যে টাইম পাস হইলে ইনিশিয়াল ভোল্টেজের থেকে 63% কমে যাবে বা ইনিশিয়াল ভোল্টেজের 37% এ নেমে আসবে। ঠিক আছে, 63% কমে যাওয়া আর 37% এ নেমে আসা একই জিনিস। যে 100% ছিল ইনিশিয়াল ভোল্টেজ, তো ইনিশিয়াল ভোল্টেজ 63% কমে যাবে মানে কততে আসবে, মানে 37% এ নেমে আসতেছে। সো তাহলে তুমি ইদার বলতে পারো যে 63% কমতেছে, অর বলতে পারো 37% এ নেমে আসতেছে। বুঝতে পারছো কি বললাম? ওকে, আচ্ছা এই মিটিং এর আর লেস দ্যান 1 মিনিট আছে, তোমরা ওই সেম লিংকে আবার ক্লিক করে এটাতে জয়েন করে ফেলো। ঠিক আছে, আর ফেসবুকের ওরাতেও কোনো ইন্টারাপশন ফিল করবে না, ওদের ওখানে ওইটা স্ট্রিম হইতেই থাকবে। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো। অলরাইট, সো তাহলে আমরা আবার এখানের মধ্যে শুরু করি। আমরা ফার্স্টে এখন কি পড়ে ফেলছি, টাইম কনস্ট্যান্টের একটা ডেফিনেশন দেখে ফেললাম ডিটেইলে। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল, একটা ম্যাথ করব। এক্সাম্পলে ম্যাথটা তোমরা নিজেরাই পারার কথা। এখানের মধ্যে দেখো, মনে করো এক্সাম্পল ক্যালকুলেশন একটা কি জিনিস, সাপোজ আমি তোমাকে কয়টা এরকম ভ্যালু দেই, রেজিস্ট্যান্স দিলাম 100 ওহম। রায়হান, ক্যাপাসিট্যান্সের ইউনিট কি? কিউ বাই ভি হইতেছে তাহলে চার্জ হইতেছে এস বাই ভি। ক্যাপাসিট্যান্সের ইউনিট হলো ফ্যারাড, এটা আমরা পড়ছিলাম একদম ফার্স্ট ক্লাসে, ফ্যারাডে থেকে ফ্যারাড হইছে। হ্যাঁ, ওইভাবেও বলা যায়, তুমি যেটা বলছো এটা কোনো ভুল না, কিন্তু এটা আর কি আমাদের ওই স্পেশাল একটা ডেরাইভড ইউনিট আর কি। ঠিক আছে, ফ্যারাডের নাম থেকে ফ্যারাড যে ইউনিটটা আসে, বুঝছো? আচ্ছা, সো এখন তাহলে তোমাকে আমি ইনিশিয়াল একটা চার্জের ভ্যালু বললাম, কিউ নট এর ভ্যালু বললাম 100 কুলাম। কিউ নট এর ভ্যালু আমি বললাম তোমাকে 100 কুলাম। হ্যাঁ, সো এখন আর তোমাকে টাইমের ভ্যালু বলে দিলাম 0.25 সেকেন্ড। এখন তোমার কোয়েশ্চেনটা হলো ফাইন্ড কিউ, কিউ এর ভ্যালুটা বের করবা। সো তাহলে এখানের জন্য আমাদের ফর্মুলাটা কোনটা ইউজ করব, কিউ ইজ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি।
সো তাহলে এখানে সব ইনফরমেশনে তোমার কাছে দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া, কি বলে কিউ নট এর ভ্যালু দেওয়া, টি এর ভ্যালু দেওয়া, আর এর ভ্যালু দেওয়া, সি এর ভ্যালু দেওয়া। সো এখন তুমি কি বের করবা? ফাইন্ড কিউ ইন টু সিগনিফিকেন্ট ফিগারস। ঠিক আছে, কিউ এর ভ্যালুটা বের করবা ইন টু সিগনিফিকেন্ট ফিগার। বের করো তো দেখি কত আসে। আচ্ছা ভাইয়া, তুমি যেখানে টাইমের ভ্যালু দিছ, এটা যে টাইম কনস্ট্যান্টের ভ্যালু, এটা আমরা কিভাবে বুঝবো? এটা টাইম কনস্ট্যান্টের ভ্যালু বলে দেই নাই তো, এটা টাইম জাস্ট এই যে টি ইকুয়াল, এই যে 80 টা আমি 80 বলে দিছি, আমি টাও দেই নাই, আমি তোমাকে আচ্ছা টি ঠিক আছে। দিয়ে দিছি। থার্টি 6.8 আসছে ভাইয়া। টু সিগনিফিকেন্ট ফিগার 37। 37। বাকি সবাই করে ফেলুক দেখি বাকিরা পারবে জি কি ভাইয়া না। 37। সো তাহলে টু সিগনিফিকেন্ট ফিগার আমাদের ভ্যালুটা বের করলে পরে কত আসবে? দিস উইল বিকাম 37। লেটস সি আমাদের আসলে কি হয়। আমরা ফর্মুলার মধ্যে এটা বসাই দেই, ভ্যালু তো সব জানি তাই না, আমরা ভ্যালু সবই জানি। সো তাহলে লেটস পুট ইন দ্য ভ্যালুস। কিউ হলো 100, ই টু দি পাওয়ার টাইম হলো 0.25, রেজিস্ট্যান্স হলো 100, ক্যাপাসিট্যান্স কত 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাই না? হ্যাঁ, 10 টু দি পাওয়ার -3। সো তাহলে 100 ইনটু ই টু দি পাওয়ার -0.25 ডিভাইডেড বাই 100 ইনটু এটা করলে পরে 0.25 আসে। তো এটা কাটাকাটি করলে আসবে 1। So Q is equal to 100 into e to the power -1. So this will give us 0.367 into 100. So this will be 36.7 বা 36.8 যেটাই আসুক, but two significant figure লিখলে কত হবে? This will be 37 coulomb. So তাহলে এখানের মধ্যে দেখো যে জিনিসটা হয়েছে, আচ্ছা সো তাহলে ওরা কনফার্ম করছে, নাজমুল সাকিব আর তানজিম যে দেখতে পাচ্ছে। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে থেকে আবার কন্টিনিউ করে যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম যে এই যে আমাদের একটা সার্টেন টাইম পার হইলো, যে আমরা দেখলাম কোইনসিডেন্টালি হোয়াট হ্যাপেন্ড, the value of time passed and the value of the multiplication of resistance and capacitance, এই দুটো যখন আমাদের মিলে যায় কি হয় একটা ব্যাপার, তোমার ইনিশিয়াল চার্জ ছিল 100, ফাইনালি চার্জ হয়েছে 37% of its initial value। যে ইনিশিয়ালি ছিল 100, ফাইনালে হয়েছে কত? 37। সো তার মানে আরসি সমান টাইম পাস হলে একটা স্পেশাল ব্যাপার হয়। আরসি সমান টাইম পার হলে কি স্পেশাল ব্যাপার হয়? ইনিশিয়াল চার্জের ভ্যালু আমাদের 63% কমে যায়, বা ফাইনাল চার্জের ভ্যালু ইনিশিয়াল চার্জের 37% এ নেমে আসে। সো তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, ওই যে টাইম কনস্ট্যান্টের এই ব্যাপারটা জাস্টিফাই করতে পারি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে হচ্ছে। ওকে, তো তাহলে এইটা গেল ফার্স্টের একটা ব্যাপার। কি জিনিস? আমরা টাইম কনস্ট্যান্টের কনসেপ্টটা ফার্স্টে ঠিক করে রাখলাম। কি জিনিস? টাইম কনস্ট্যান্ট হলো এমন একটা টাইম যেটা কিভাবে পাই, রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স। যে একটা ডিসচার্জিং ক্যাপাসিটর সার্কিটে, এই যে আমাদের একটা ডিসচার্জিং ক্যাপাসিটর সার্কিট ছিল না, আমরা যেটা ফর্মুলা ডিরাইভ করলাম এত লম্বা ইয়ে করে, ইজি ওয়েতেও করা যেত, রায়হান যেভাবে বলছিল আমরা আরো বেশি এরকম ঘুরে পেঁচাই করছিলাম। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এই সার্কিটের মধ্যে কি কি আছে দেখো, we have a capacitor of capacitance C, we have a resistor of resistance R। সো তাহলে একটা ডিসচার্জিং সার্কিটে, একটা ডিসচার্জিং ক্যাপাসিটর সার্কিটে কি কি থাকবে? একটা ক্যাপাসিটর থাকবে আর একটা এই যে রেজিস্টর থাকবে। সো এখন এই ক্যাপাসিটেন্স ইনটু রেজিস্ট্যান্স করলে আমরা যে একটা টাইমের ভ্যালু পাই,
স্পেশাল টাইমটাকে আমরা কি নামে ডাকি? স্পেশাল টাইমটাকে আমরা টাইম কনস্ট্যান্ট নামে ডাকি। এই টাইমের স্পেশালটি কি? এই টাইমের স্পেশালটি হলো যে এই টাইম কনস্ট্যান্ট সমান টাইম পার হইলে পরে কি হবে? এই টাইম কনস্ট্যান্ট সমান টাইম পার হইলে পরে ইনিশিয়াল চার্জের ভ্যালু যতই থাকুক না কেন তার 63% কমে যাবে, অর তার ইনিশিয়াল ভ্যালুর 37% নেমে আসবে। ওকে, সো এটা হলো আমাদের টাইম কনস্ট্যান্টের ফার্স্টের ডেফিনেশন। আজকে এই কথা কমে হইলে আমরা 10 বার রিপিট করছি। সো আই হোপ এই ডেফিনেশনটা তোমাদের মাথায় ঢুকে যাওয়া উচিত। ওকে, যে টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি? ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল চার্জ টু ডিক্রিজ বাই 63% or decrease to 37%. ওকে, সো এইভাবে করে আমরা ব্যাপারটাকে কি করতে পারি? এক্সপ্লেইন করতে পারি। এখন এটা গেল আমাদের টাইম কনস্ট্যান্টের কথা। নাও দ্য ডেফিনেশন অফ হাফ লাইফ। হোয়াট ইজ হাফ লাইফ? হাফ লাইফের ডেফিনেশন যদি জিজ্ঞাসা করি, যে রেডিও অ্যাক্টিভের ম্যাস অর্ধেক হয়ে গেলে, এই তো ম্যাস অর্ধেক বা ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে যে টাইমটা নেয় ওইটা ছিল না? সেইখানের মধ্যে আমাদের ক্যাপাসিটরের জন্য তাহলে হাফ লাইফ কি বলবো? আমাদের এখানে কে কমবে বা কে অর্ধেক হবে? ভোল্টেজ বা টাইম বা চার্জ যেটাই বলি। হ্যাঁ, তো তাহলে হাফ লাইফটা কি? ইট ইজ দ্য টাইম টেকেন for the initial charge to decrease by 50%। এখানে ডিক্রিজ বাই আর ডিক্রিজ টু একই মিনিং। কেন? কারণ তোমার 50% তো দুই দিকেই অর্ধেক অর্ধেক, ঠিক আছে? তো তাহলে এইখানে তোমার ডিক্রিজ বাই লিখো বা ডিক্রিজ টু লিখো, 50% দেখে ব্যাপারটা এত বেশি ম্যাটার করে না। কিন্তু আমাদের টাইম কনস্ট্যান্টের জন্য ডিক্রিজ বাই এন্ড ডিক্রিজ টু এই দুইটা ডিস্টিংশন আমাদের খুবই ভালো মতো বুঝতে হবে। ডিক্রিজ বাই 50% মানে কি? 50% কমে যাইতে কতটুকু সময় লাগে। আর ডিক্রিজ টু 50% মানে কি? ইনিশিয়াল ভ্যালুর 50% নেমে আসতে কতটুকু সময় লাগে। ওকে, তো তাহলে ব্যাপারগুলো ওইভাবে একটু ডেফিনেশন ওয়াইজ ইংলিশ থেকে বাংলা করে যেভাবে করে তোমাদের মনে থাকে বা বোঝার ইজি হয় ওইভাবে করে মনে রাখবা। ওকে, তো তাহলে ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল চার্জ টু ডিক্রিজ বাই 50% or decrease to 50% of its initial charge। সরি, ইনিশিয়াল চার্জের অর্ধেক হইতে যে সময় নেয় বা অর্ধেকে নেমে আসতে যে সময় নেয় এই টাইমটাকে আমরা বলতেছি হাফ লাইফ। ওকে, তাহলে এখন আমরা কি করব? হাফ লাইফের জন্য একটা ফর্মুলা ডেরাইভ করব। ওকে, আমরা এখন হাফ লাইফের জন্য একটা ফর্মুলা ডেরাইভ করব। আমাদের v is equal to v naught e to the power minus t by rc। এটা তো আমাদের ফর্মুলা। হ্যাঁ, e is কি বলে, v is equal to v naught e to the power minus t by rc। এটা হলো আমাদের মেইন ফর্মুলাটা। নাও এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, এখানে কোন জিনিসটা কি এটা ফার্স্ট আমাকে বলবা। ফারহান, হোয়াট ইজ v? ভোল্টেজ বা ভোল্টেজ। কোন ভোল্টেজ? ভোল্টেজ এট এনি টাইম t। জি বা What is v naught? ইনিশিয়াল Voltage ভোল্টেজ or at ম্যাক্সিমাম ভোল্টেজ time t is Zero. equal to 0। দেন এটা কি? t টা হলো এটা টাইম, amount of time passed, r কি? resistance of the Resistance. resistor,
সিটা কি? ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর। ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর। এখন এইটা আমাকে রায়হান বলো, হাফ লাইফ সমান টাইমটাকে আমরা একটা স্পেশাল নোটেশন দিয়ে লিখি টি হাফ। হ্যাঁ, টি সাবস্ক্রিপ্ট হাফ, যে টি এর নিচে ছোট করে হাফ লিখি। টি হাফ দিয়ে আমি কি বলতেছি? দিস ইজ হাফ লাইফ। ঠিক আছে? তো এখন এই হাফ লাইফ সমান টাইম যদি পাস হয়, রায়হান, হাফ লাইফ সমান টাইম যদি পাস হয়, তো তাহলে ভিটা কত হবে? হাফ লাইফ সমান টাইম পাস হইলে ভিটা কি হবে বলতে পারবা? 37%। 37% তো এটা টাইম কনস্ট্যান্ট সমান টাইম ভি পাস নটের হইলে 37%। 37% এর ওইটা তো টাইম কনস্ট্যান্ট সমান টাইম পাস হইলে ওটা তো টাও। when tau amount of time passes, তখন যায় কি হবে? তখন v হবে 37% of its initial value। আমি তো এখন বলতেছি হাফ লাইফ সমান সময় পাস হইলে কি হবে? দাঁড়া একটু 0.6 মানে 61%। অর্ধেক হবে, ইনিশিয়াল ভ্যালুর হাফ হবে। হাফ লাইফ সমান টাইম মানে কি? টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল ভ্যালু টু ডিক্রিজ বাই হাফ। সো তাহলে হাফ লাইফ সমান টাইম পাস হলে ভোল্টেজটা কি হবে? ইনিশিয়াল ভোল্টেজ যা ছিল ওইটার অর্ধেক হবে না রায়হান? এটা তো লিনিয়ার না, এটা তো লিনিয়ার না। লিনিয়ার হলে না হাফ হইতো এখানে, ইয়াল্লাহ, কারণ ই টু দি পাওয়ার তুমি যদি এখানে 0.5 ফার্স্ট দাও। যে আমরা গ্রাফটা এঁকে দেখাইলাম, গ্রাফটা দিয়ে এতবার মুছে মুছে দেন আবার এমন কষ্ট করে এঁকে দেখাইলাম, এখানের মধ্যে ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কি ছিল? এই যে আমাদের y0 এইসব যে লিখছিলাম, এগুলো তো আমাদের যে কোনো এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের জন্য আমাদের গ্রাফ সেম। তো তাহলে y এর জায়গায় x এর জায়গায় যদি আমরা রিপ্লেস করে v আর t বসাই, তো তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ v0। হাফ লাইফ সমান টাইম পাস হইলে হাফ লাইফ সমান টাইম পাস হইলে ভোল্টেজটা কততে নেমে আসবে? v0/2। এরপরে আরো হাফ লাইফ সমান টাইম পাস হইলে কততে নেমে আসবে? v0/4। আরো হাফ লাইফ সমান টাইম পাস হলে কততে নেমে আসবে? v0/4 এরও অর্ধেকে নেমে আসবে, তাই না? এটা কত হবে? v0/8। তো তাহলে হাফ লাইফের ডেফিনেশনের সাথে আমাদের এইভাবে রিলেট করতে হবে। হাফ লাইফের এটা কি আমাদের এক্সপোনেনশিয়াল গ্রাফ কি লিনিয়ার? এটা তো লিনিয়ার না। তো লিনিয়ার না হইলে যে এটা হয় না এমন, এখানের মধ্যে তোমার রেট অফ রিঅ্যাকশন কি হইতেছে? রেট অফ রিঅ্যাকশন কমে যাচ্ছে, যেরকম তুমি কেমিস্ট্রিতে পড়ছো, তাই না? যে তোমার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তো রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে গেলে তোমার কি হবে? রেট অফ রিঅ্যাকশন কমে যাবে। তো রেট অফ রিঅ্যাকশন কমে গেলে প্রথমে যত তাড়াতাড়ি রিঅ্যাকট্যান্ট গুলি ইউজ আপ হয়ে যাইতো, বা প্রথমের দিকে যত তাড়াতাড়ি রিঅ্যাকট্যান্ট গুলি প্রোডাক্টে কনভার্ট হইতে পারতো, পরের দিকে যখন কনসেন্ট্রেশন কমে যায় তখন সেম রেটে আর কি করতে পারে না, কনভার্ট হইতে পারে না। এখানের জন্য তো ব্যাপারটা সেম, যে প্রথমের দিকে কারেন্ট অনেক বেশি থাকে দেখে কি করে, প্রথমের দিকে কারেন্ট অনেক বেশি থাকে দেখে প্রথমের দিকে অনেক তাড়াতাড়ি ডিসচার্জ হয়, কিন্তু যখন নাকি অনেক হাফ পর্যন্ত ডিসচার্জ হয়ে গেছে তখন তার কি হবে? রেট অফ ডিসচার্জটাও কমে যাবে। এইটাই তো আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের স্পেশালিটি, তাই না? তো তাহলে হাফ লাইফ সমান টাইম পাস হইলে পরে কি হবে? হাফ লাইফ সমান টাইম পাস হইলে ইনিশিয়াল ভোল্টেজ যেটাই থাকুক, ফাইনাল ভোল্টেজ কততে নেমে আসবে? ওই ইনিশিয়াল ভোল্টেজের 50% নেমে আসবে, তাই না? বুঝতে পারছো এখন? রায়হান, ভাইয়া অনেক প্রবলেম হইতেছে নেটে আর কি, আমার হ্যাঁ, কথা তোমার এখানে কথা অনেক clear কাছে আসছে। আসছে। জি ভাইয়া, তোমার
কথা অনেক কেটে কেটে আসছে, কিচ্ছু শুনিনি আমরা। এখানের মধ্যে বলতেছিলাম কি, দেখো এখানের মধ্যে বলতেছিলাম যে এখানের মধ্যে যে আমরা গ্রাফটা ড্র করছি, গ্রাফটা ড্র করে এখানের মধ্যে ব্যাপারটা আমরা কি করলাম, ফার্স্টে আমরা দেখাইছি যে তোমার ইনিশিয়ালি তুমি ওয়াই অ্যাক্সিস এর যেই ভ্যালু থেকে শুরু করছো, ইনিশিয়ালি তুমি ওয়াই অ্যাক্সিস এর যেই ভ্যালু থেকে শুরু করছো, দ্যাট ইনিশিয়াল ভ্যালু ইজ ভি নট। ওকে, তোমার ওই ইনিশিয়াল ভ্যালুটা হলো ভি নট। এখন তোমার ইনিশিয়াল ভ্যালুটা অর্ধেক হইতে, হ্যাঁ ইনিশিয়াল ভ্যালুটা অর্ধেক হইলে সে কি হবে, ভি নট বাই 2 তে নেমে আসবে। তো ইনিশিয়াল ভ্যালুটা অর্ধেক হইতে যে সময়টা নেয়, এই সময়টাকে আমরা কিভাবে ডিফাইন করছি, হাফ লাইফ না, the time taken for the initial value to decrease by half। যে ইনিশিয়াল ভোল্টেজ হাফ হইতে পারে, ইনিশিয়াল চার্জ হাফ হইতে পারে, ইনিশিয়াল কারেন্ট হাফ হইতে পারে, যেটা নিয়ে আমরা ডিল করতেছি বেসিক্যালি। সো তাহলে আমরা ভোল্টেজ নিয়ে কথা বলতেছিলাম। সো তাহলে ইনিশিয়াল ভোল্টেজ ভি নট থেকে ভি নট বাই 2 তে নেমে আসতে, হ্যাঁ ইনিশিয়াল ভোল্টেজ ভি নট থেকে ভি নট বাই 2 তে নেমে আসতে যেই টাইমটা পাস হবে, ওই টাইমটাকে আমরা কি বলবো, হাফ লাইফ, তাই না রায়হান?